8 মাস পরে বিধানসভার ভোট, কোনো যোগ্য অযোগ্য বাঁচতে হবে না, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। এই অযোগ্য মহিলাটিকে, এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে, বাংলায় সব ঠিক হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, এই মুহূর্তের যেটা রাজ্য রাজনীতির বড় বিষয় সেটা হচ্ছে যোগ্য অযোগ্য, এবং এই যে যোগ্য অযোগ্য বিতর্ক, সেই বিতর্ককে সামনে রেখেই যে এবারের বিধানসভা ভোট মানে 2026-এর বিধানসভা ভোট হতে চলেছে, তার একটা প্রমাণ কিন্তু, তার ইঙ্গিত কিন্তু শুভেন্দু অধিকারী এদিন দিয়ে দিলেন। তিনি পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিলেন যে যোগ্য অযোগ্যের যে বিতর্ক চলছে কিংবা যোগ্য অযোগ্য বাছাই নিয়ে যে রাজ্য সরকার অনীহা দেখাচ্ছে, সে নিয়ে আর সময় নষ্ট করে লাভ নেই। এবার একজন অযোগ্যকে বাতিল করলেই সারা রাজ্যটা ঠিক হয়ে যাবে। আর সেই অযোগ্যর নাম কি? সেই অযোগ্যর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন একেবারে অযোগ্য বলে ঠুকে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন প্রশ্ন উঠতে পারে যে বিরোধী দলনেতা এত বড় কথা বললেন কি করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অযোগ্য বলছেন? তৃণমূলের কর্মী সমর্থকরা তো রে করে উঠবেন। কিন্তু বাস্তব পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে তাতে খোদ মুখ্যমন্ত্রী মমতাই কিন্তু বিরোধী দলনেতার হাতে অস্ত্রগুলো তুলে দিচ্ছেন। খেয়াল করুন যে আজকে তিনি উত্তরবঙ্গ সফরে গিয়ে কি বলছেন, যে তিনি যে শিল্পায়ন করেছেন, তিনি যে উন্নয়ন করেছেন, তার হিসাব তিনি মিডিয়াকে দিতে পারবেন না। মিডিয়া এসব নিয়ে প্রশ্ন করার কে মিডিয়া? তারপরেও যদি আবার পরে বলেছেন, যখন একটু মনে হয়েছে যে বেশি বড়া হয়ে গেল, তখন আবার বলেছেন যে পরে চাইলে তিনি হিসাব দেবেন। কবে হিসাব দেবেন সেটা পরের কথা। অর্থাৎ রাজ্যের উন্নয়ন নিয়ে, রাজ্যের শিল্পায়ন নিয়ে যে এত বড় বড় ঢাক পেটানো হচ্ছে, এত বড় বড় বুলি আওড়ানো হচ্ছে, সেসব নিয়ে মিডিয়া যখন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী চোটে টং হয়ে যাচ্ছেন, তার একেবারে হজবরল অবস্থা হয়ে যাচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি উন্নয়নের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে? না, সেটা বলা যাবে না। কেননা রাজ্যের তৃণমূল সরকারের কাছে, তৃণমূলের কাছে দুর্নীতির সংজ্ঞাটাই আলাদা। এই দুর্নীতি নিয়ে কে কি বলছে, হাইকোর্ট কি বলছে, বিরোধী দলনেতা কি বলছে, ওই সব দেখে লাভ নেই। তৃণমূল যেটাকে দুর্নীতি বলে মনে করবে সেটাই দুর্নীতি, আর তৃণমূল যেটাকে মনে করবে যে এটা নীতি, তো সেটাই নীতি। এরকমই কিন্তু একটা ব্যাখ্যা, এরকম একটা বক্তব্য এদিন রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টকে দিতে দেখা গেল। 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে মামলা, সেই মামলায় এদিন পর্ষদের হয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তার যুক্তিতে বলার চেষ্টা করলেন যে হাইকোর্ট দুর্নীতি বোঝে না বলেই কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই সময়কার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশটা দিয়েছিলেন। অর্থাৎ হাইকোর্ট যেটাকে দুর্নীতি বলছে, দুর্নীতি বলে নির্দেশ দিচ্ছে রাজ্য সরকারের কাছে কিংবা পর্ষদের কাছে, সেটা দুর্নীতি নয়, সেটা আসলে অনিয়ম। হ্যাঁ, এটা স্বীকার করে নেওয়া হচ্ছে যে কিছু অনিয়ম হলেও হতে পারে। এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2016 সালে, 2014 সালের পরীক্ষার পর সেই নিয়োগে অনিয়ম কিছু হতে পারে কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করেছে, কিন্তু সেটা দুর্নীতি না। এরকমই একটা সংজ্ঞা, এরকমই একটা যুক্তি রাজ্য সরকার তথা পর্ষদের হয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এদিন কলকাতা হাইকোর্টে দিয়েছেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে এত যে দুর্নীতির অভিযোগ, সে নিয়ে রাজ্যের তৃণমূল সরকার কিংবা মুখ্যমন্ত্রী ঠিক কি ভাবছেন, কোন ধরনের মনোভাব পোষণ করছেন, সেটা কিন্তু এই যে এদিন হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের যুক্তি, সেই যুক্তিতেই স্পষ্ট হয়ে গেছে। এখন এই মামলার শুনানিতে কি হবে? 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকারও চাকরি 26,000-এর মতো করে যাবে কিনা সেটা পরের কথা। গরমের ছুটিতে আবার হাইকোর্টে মামলাটির শুনানি আছে, এবং মামলার শুনানির পর সেই মামলাতেও যদি রাজ্য সরকার হেরে যায়, তাহলেও সেই হাইকোর্টের রায় রাজ্য সরকার আদৌ মানবে কিনা, সুপ্রিম কোর্টে আবার ছুটে যাবে কিনা, এবং সুপ্রিম কোর্টেও যদি রাজ্য সরকার ধাক্কা খায়, তারপরেও এই 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার হাল এই 26,000 শিক্ষক শিক্ষিকার মতো হবে কিনা, সে নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে। ফলে শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে মোদ্দা কথাটা বলেছেন, মোদ্দা জায়গাটাতে কিন্তু আঘাত করেছেন। আর সেই মোদ্দা কথাটা হলো যে এই যোগ্য অযোগ্য নিয়ে বিতর্ক করে আর লাভ নেই। এখন সামনে ভোট, সেই ভোটে একজন অযোগ্যকেই যদি বাংলার ভোটাররা বাতিল করে দেন, তাহলেই কিন্তু রাজ্যটা শুধরে যাবে, রাজ্যের সব কিছু ঠিক হয়ে যাবে। আর এই নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন, বন্ধুরা দেখুন। কেন্দ্র টাকা দিচ্ছে না, তো উনি কিভাবে খরচ করছেন? উনি অসত্য কথা বলেন,
এবং নির্বাচন আসছে আবার কানতে শুরু করেছেন এবং উনার লক্ষ্য হচ্ছে বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলা। 14 বছর সম্পূর্ণ করেছেন 5ই মে, উনার 14 বছর কমপ্লিট। উনি এবারে হিসাব দিতে শুরু করুন, কত শিল্প আনলাম, কোথায় কোথায় বসালাম, কত চাকরি দিলাম। ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন, এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে। কত হসপিটাল বানালাম, কত এমআরআই স্ক্যান মেশিন বসালাম, কত রাজ্য সড়ক নির্মাণ করলাম, কত ইরিগেশন প্রজেক্ট করলাম, কত বাড়িতে জল পৌঁছে দিলাম। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক যে মুখ্যমন্ত্রীর আমলে, 7 লক্ষ কোটি টাকা ঋণ যে মুখ্যমন্ত্রীর আমলে, 2 কোটি 15 লক্ষ শিক্ষিত ন্যূনতম গ্র্যাজুয়েট বেকার যে রাজ্যে শেষ এসএসসির নোটিফিকেশন 15 সালে, যে রাজ্যে শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন 17 সালে, সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না। এসএসসিতেও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য অযোগ্য ছিল, আছে, এখানেও যোগ্য অযোগ্য আছে। আমাদের বক্তব্য, অযোগ্য তালিকা রাজ্য সরকার কোর্টে দিচ্ছে না বলে 26,000-এর চাকরি গেছে। যদি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের জাজমেন্ট মানত তাহলে 7,000-এর চাকরি যেত, 19,000-কে রাস্তায় বসতে হতো না। প্রাইমারিতেও তাই, বেসিক ট্রেন্ড একাডেমিক পরীক্ষা দিয়ে পাস করা অনেক শিক্ষক আছে, আবার সাদা খাতাতে টাকার বিনিময়েও কয়েক হাজার নিয়োগ আছে। আমরা বারে বারে বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না, তার কারণ তিনি চুরি করেছেন, কট হ্যান্ড ধরা পড়বেন। তাই বাংলার মানুষকে 8 মাস পরে বিধানসভার ভোট, কোনো যোগ্য অযোগ্য বাঁচতে হবে না। একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। এই অযোগ্য মহিলাটিকে, এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে, বাংলায় সব ঠিক হয়ে যাবে। সবাই যোগ্য, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। বন্ধুরা নিশ্চয় হয়তো খেয়াল করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মিডিয়াকে হিসাব না দেওয়ার প্রতিজ্ঞা, সেই একই জিনিস কিন্তু কেন্দ্র সরকারের ক্ষেত্রেও দেখা গিয়েছিল। কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা রাজ্য সরকার নেবে, রাজ্যের তৃণমূল সরকার নেবে, অথচ কেন্দ্রকে তার কোনো হিসেব দেবে না। কোথায় কত টাকা খরচা হলো, কত টাকা বাঁচলো, সেটার কোনো হিসেব দেবে না, অথচ কেন্দ্রের কাছে টাকা চায়। ঠিক একই যুক্তি কিন্তু এবার কেন্দ্রকে ছেড়ে রাজ্যের মানুষের সামনেও, রাজ্যের মিডিয়ার সামনেও কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে শুরু করেছেন। আর তাতেই বেশ বোঝা যাচ্ছে যে কোথায় হিসেবে কি গরমিল হয়েছে, আদৌ রাজ্যে কতটা উন্নয়ন হয়েছে, যেমনটা কিনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, সেই সবের হিসেব কিন্তু তিনি মিডিয়ার সামনে রাখবেন না। মিডিয়ার সামনে রাখবেন না মানে রাজ্যের মানুষের সামনে তিনি রাখতে নারাজ। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতার এই যে আর্জি, এই আর্জিতে আদৌ কি বাংলার ভোটাররা সাড়া দেবেন? 2026-এর বিধানসভা ভোটে সত্যি কি রাজ্যের একজন অযোগ্যকে বাংলার মানুষ বাতিল করবেন? বন্ধুরা সেটাই কিন্তু দেখার। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।